আচ্ছা দেখো, এই স্লাইডটা অনেক বড়, 58 পেজের স্লাইড। আমরা আস্তে আস্তে পড়তে থাকি। আচ্ছা দেখো, আজকে আমরা বেসিক্যালি যেটা পড়বো, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কি বলো তো একটু? নিজস্ব সম্পত্তি। হ্যাঁ, মানে নিজস্ব সম্পত্তি তো অনেক কিছু হতে পারে, জায়গা জমিও তো নিজস্ব সম্পত্তি। ইন্টেলেকচুয়াল মানে কি, তোমার আসলে নিজের ব্রেইন থেকে, মানে তুমি তোমার আইডিয়া থেকে কোনো কিছু একটা জেনারেট করছো যেটা একদমই তোমার। হ্যাঁ, সেটাকে বলে ইন্টেলেকচুয়াল। মানে ওই যে বলে না মানুষ ব্রেন চাইল্ড, মনে করো যে আমরা যে একটা রিসার্চ পেপার লিখি, যেটা হচ্ছে নিজে অনেক কাজ টাজ করে যেটা লিখতেছি, হ্যাঁ, যে রিসার্চ পেপার আমাদের নামে থাকে ওইটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বুঝছো? জি ম্যাম। আচ্ছা দেখো, এখানে আইপি মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আবার আইপি অ্যাড্রেস বুঝছো না, আইপি অ্যান্ড চেঞ্জিং টেকনোলজি। দেখো কি বলছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটস টু ইনট্যাঞ্জিবল ক্রিয়েটিভ ওয়ার্ক, মানে যে ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো আসলে আমাদের ব্রেন চাইল্ড বললাম যেটা, ওইটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এইটার হচ্ছে প্রোটেকশনের অনেক দরকার আছে, যেহেতু এখন এই 2025-এ বা আগেই বলো, ইন্টারনেটের অ্যাক্সেসের কারণে অনেক সমস্যা হচ্ছে, বা আরো আগে থেকেই সমস্যা হচ্ছে, এগুলোর জন্য এগুলো হচ্ছে প্রোটেকশনের দরকার আছে। দেখো, এটার জন্য 4 টাইপস অফ প্রোটেকশনের কথা বলা আছে। একটা হচ্ছে কপিরাইট, তারপর হচ্ছে প্যাটেন্ট, ট্রেডমার্ক, আর হচ্ছে ট্রেড সিক্রেট। কপিরাইট কি বলছে দেখো, দ্য রাইট টু কপি এ ওয়ার্ক, মানে হচ্ছে যে আমার, তুমি দেখবো বইয়ে ওই যে গল্পের বই বা যে কোনো বইতে যে সি দিয়ে লেখা থাকে না কপিরাইট, অনেক কিছুতে কপিরাইট লেখা থাকে। ড্যাফোডিলের অনেক কিছুতেও দেখবা যে সি দিয়ে কপিরাইট লেখা আছে, মানে এটার পুরো জিনিসটার কপি করার রাইট শুধুমাত্র ড্যাফোডিলের আছে। হ্যাঁ, এই জিনিসটা যদি ওদের পারমিশন না নিয়ে কি ইউজ করে, তাহলে ওরা হচ্ছে কপিরাইট ক্লেম করতে পারবে, এবং হচ্ছে এটা একটা মানে হয়ে যাবে, আইনি লড়াইয়ের মধ্যে চলে যাবে কপিরাইট জিনিসটা। প্যাটেন্ট হচ্ছে অনেক বেশি, দেখবা যে মানুষ প্যাটেন্টও করে। কয়েকদিন আগে সিসি ডিপার্টমেন্টে একটা প্যাটেন্ট হয়েছে। প্যাটেন্ট হচ্ছে রিসার্চ পেপার এগুলোর হচ্ছে অনেক বিগ থিং, এবং এটা হচ্ছে ইউজ করা বা সেল করার করার অধিকার শুধুমাত্র যাদের প্যাটেন্ট তাদেরই থাকে, প্যাটেন্ট অন্যরা ইউজ করতে পারে না। একদম যদি পারমিশন না দেয় তাহলে হচ্ছে ওই প্যাটেন্ট অন্যরা ইউজ করতেই পারবে না। তারপরে ট্রেডমার্ক হচ্ছে দ্য রাইট টু ইউজ এ ওয়ার্ড, ফ্রেজ, সাউন্ড। ট্রেডমার্ক বেসিক্যালি একটা কোম্পানির নেম, হ্যাঁ, বা হচ্ছে মনে করো ফ্রেজ থাকে না, এক একটা কোম্পানির ধরো এক একটা লোগো বা একটা আইডিয়া থাকে। যেমন অনেক কোম্পানির একটা মূল থিমের একটা আইডিয়া থাকে। এক্সাম্পল কি দিব মনে পড়তেছে না, দাঁড়াও একটু। মনে করো ওই যে বাংলাদেশের যে লিগ গুলো আছে, ওদেরও একটা এক একজনের এক একটা স্লোগান আছে না, এই স্লোগান গুলা হচ্ছে ট্রেডমার্ক ওদের, বোঝা গেছে? ড্যাফোডিলের একটা ট্রেডমার্ক আছে, এরকম সবকিছুর একটা ট্রেডমার্ক থাকে, যেই ফ্রেজ গুলা ওরা হচ্ছে নিজেদের জন্য ইউজ করে ওইটা। আর ট্রেড সিক্রেট হচ্ছে, দেখো কি বলছে, ইউ ডোন্ট টেল এনিবডি, নোবডি শুড নো। ট্রেড সিক্রেট হচ্ছে তোমার কোম্পানির এমন কোনো জিনিস, সিক্রেট ইনফরমেশন, যেটা হচ্ছে তুমি কাউকে কখনো দিবা না। লাইক যেমন কোকা কোলা, ওদের কোকের যে রেসিপিটা, ওইটা কিন্তু কারোর সাথে শেয়ার করে নাই কোনোদিনও, কারণ ওটা হচ্ছে ওদের ট্রেড সিক্রেট, ওরা কোনোভাবে শেয়ার করবে না। কেএফসি চিকেন ফ্রাইয়ের রেসিপি ওরা কখনো শেয়ার করে না, এক্সাক্ট রেসিপিটা। তো এটা হচ্ছে ওদের ট্রেডমার্ক, এটা দিয়ে ওদের কোম্পানিটা ওরা চালায়, এটা কখনো শেয়ার করবে না। এগুলা হচ্ছে ট্রেড সিক্রেট। তো বোঝা গেছে 4টা টাইপের প্রোটেকশন। কপিরাইট, একটা নিউজ পেপারের ইনফরমেশন, ভুল নিউজ বা মানে কপি নিউজ, এই ধরনের কপিরাইটের কথা বলছে। তারপর দেখো কপিরাইটের একটা আছে, এক্সপায়ারি আছে কানাডাতে, যেটা দেখো কি বলছে, 40 ইয়ার্স আফটার ডেথ অফ এ পারসন। মানে তুমি কপিরাইট কতদিন থাকবে, মনে করো তোমার একটা বই তুমি লিখছো, বইয়ের কপিরাইট তোমার, কিন্তু এটা কতদিন, তুমি মারা যাওয়ার 50 বছর পর্যন্ত এটার কপিরাইট তোমার থাকে। এরপর ওই বইয়ের কপিরাইট আর তোমার কাছে থাকে না, মানে যে কোনো জিনিস। তারপর হচ্ছে ওই বই অন্য কেউ চাইলে ইউজ করতে পারবে, তোমাকে হচ্ছে কপিরাইট দেওয়া এই অধিকার। ক্ষেত্রে হচ্ছে যার কপিরাইট আছে তার উত্তরাধিকাররা এটা ক্লেম করতে পারবে না। তারা হচ্ছে যদি নিয়ে নেয় তখন তাদেরকে প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, কিন্তু কেউ যদি প্রসেসের মধ্যে দিয়ে না যায়, মনে করো যে হুমায়ুন আহমেদের বই, এটার কপিরাইট হুমায়ুন আহমেদের, এখন ওরা যদি এই কপিরাইট, এই বই আরো অন্য কোম্পানি বাজারজাত করবে কিনা, এটার কপিরাইটের জন্য হুমায়ুন আহমেদের
ফ্যামিলিকে হচ্ছে এটাই করতে হবে, কপিরাইট ক্লেম করে নিতে হবে। কিন্তু কেউ যদি ক্লেম না করে নেয়, হ্যাঁ, তখন আর কপিরাইটটা তো হুমায়ুন আহমেদের থাকবে না, অন্য কারো নামে চলে যাবে, ওই বাসায় ওই ফ্যামিলির অন্য কারো নামে নিতে হবে। কিন্তু তারা যদি কেউ না নেয় কপিরাইট, তাহলে এটার কোনো কপিরাইট। এবং কোম্পানির ক্ষেত্রেও সেম, যে একটা কোম্পানির কপিরাইট কোনো জিনিসের উপরে 50 বছর থাকে, তারপরে হয়তো এটা রিনিউ করতে হয় আর সামথিং। তারপরে বলছে কি, উইথ সাম এক্সেপশনস কপিরাইট ওনার্স হ্যাভ দ্য এক্সক্লুসিভ রাইট টু মেক কপিস অফ দ্য ওয়ার্ক। সরি, দেখো কি বলছে, উইথ সাম এক্সেপশন copyright owners have the exclusive right to make copies of the work, produce derivative work, distribute copies, perform the work in public, display the work. মানে কিছু বলছে যে কপিরাইট যারা ওনার থাকে তারা নিজেদের কাজ নিজেরা কপি করতে পারে, ওইটা থেকে আরো কিছু বানাইতে পারে, আরো ওইটা ডিরাইভ করে আরো কোনো ওয়ার্ক করতে পারে, তারপর হচ্ছে ওই কপিগুলো তারা ডিস্ট্রিবিউট করতে পারে। তারপরে হচ্ছে কপিরাইট কিন্তু গানেরও থাকে, মিউজিকেরও কিন্তু কপিরাইট থাকে না, অনেক সময় কপিরাইট ক্লেম করে কিন্তু, যে আমার মিউজিকের পোর্শন ইউজ করছে বা আমার মিউজিকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করছে, এটাও বললেও কিন্তু কপিরাইট ক্লেম। স্টুডিও গুলো নিয়েও ঝামেলা হয়েছিল। হ্যাঁ, তারপরে বলছে ডিসপ্লে দা ওয়ার্ক, যারা কপিরাইটের ওনার তারা হচ্ছে এই কাজগুলো করতে হবে, তাদের হচ্ছে নিজের এই রাইট গুলো থাকে কোনো জিনিসের, যারা কপিরাইট ওনার। তারপর দেখো এক্সাম্পল অফ কপিরাইটেড ওয়ার্ক, যেগুলো তোমাকে বলছি, এই যে লিটারেচারি ওয়ার্ক, ড্রামাটিক, মিউজিক, আর্টিস্টিক, এগুলো হচ্ছে কপিরাইট ওয়ার্কের একটা এক্সাম্পল। তারপরে দেখো কি বলছে, কপিরাইট ভার্সেস প্যাটেন্ট। কপিরাইট বলছে কি, দেখো কপিরাইট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এক্সপ্রেসিভ এফোর্ট বোঝায়, ওয়ার্কস দ্যাট ও দেয়ার অরিজিন টু দ্য এক্সপ্রেসিভ এফোর্টস অফ অ্যান engineer. If you created it from your own imagination, you own the copyright. মানে এটা যদি তুমি নিজের ইমাজিনেশন থেকে বানাও তাহলে ওটার কপিরাইট তোমার। এখন এরকম হইতে পারে যে সেম টাইমে অন্য একজনও এই টাইপের ইমাজিনেশন করছে, কাছাকাছি আর কি। ধরো অনেক সময় হয় না যে আমার একটা আইডিয়া আছে, এরকম কাছাকাছি আইডিয়া, তখন দুইজনে দুইটা হবে। কিন্তু যদি তুমি আরেকজনের কাছ থেকে কপি না করো, তোমার নিজের ইমাজিনেশন হয়, তাহলে তোমার মতো কাছাকাছি যদি আরেকজন ইমাজিনেশন করে কাছাকাছি সময়ে, তাহলে হচ্ছে দুজনই কপিরাইট পাবে। তারপর কি বলতে হবে, কপিরাইট ওনার্স হ্যাজ রাইটস অনলি এগেইনস্ট দোজ হু ইউজ দেয়ার ওয়ার্ক উইদাউট পারমিশন। এই যে বলছে কপিরাইটের ওনাররা তখনই হচ্ছে রাইট রাখবে যখন তাদের ওয়ার্ক পারমিশন ছাড়া ইউজ করবে। যে বললাম না যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি অন্য কেউ ইউজ করে পারমিশন ছাড়া, তখন হচ্ছে তারা কপিরাইট ক্লেম করতে পারবে যে আমার কাছ থেকে নেয় নাই। তোমার অনেক, কারণ তোমাকে ইউজ করতে হলে তোমার যে ওনার তাকে তোমাকে কিছু পে করতে হবে। মানে তার হয়তো কিছু পলিসি আছে যে ইফ ইউ ইউজ মাই থিংস অর মিউজিক ইউ হ্যাভ টু পে মি। এখন এটা না করেই তারটা মনে করে ইউজ করেছে, তখন হচ্ছে সমস্যা। তারপরে দেখো প্যাটেন্ট। প্যাটেন্টে কি বলছে, প্রোটেক্ট দ্য ডিসকভারিজ অফ ইনভেন্টর। যে ইনভেন্টরস থাকে তাদের যে ডিসকভারি, ওইটা হচ্ছে প্রোটেক্ট করা হচ্ছে প্যাটেন্টের দায়িত্ব। এটা প্যাটেন্ট তো অনেক কিছু হয়, অ্যালগোরিদমস এর উপরে হয়, তারপরে হচ্ছে ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা, আরো অনেক কিছুর উপরে হয়। For as long as patent lasts, holder has a monopoly right. Monopoly right মানে হোল্ডারের একার একদম রাইট থাকে। এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে ই করা যায় না, মানে এই যে প্যাটেন্ট হচ্ছে অন্য কেউ ইউজ করতে পারে না, হোল্ডারের শুধুমাত্র একাই আছে যে এটা প্যাটেন্ট ইউজ করতে পারবে, এটা লাইসেন্স করতে পারবে এবং হচ্ছে এটা সেল করতে পারবে। এটা হোল্ডার ছাড়া অন্য কারো রাইট থাকবে না এটা ইউজ করার। আচ্ছা দেখো তারপরে কি বলছে, প্রবলেম ফর intellectual property owners with newly available IT, high quality copying, high quality distribution, faster easier copying, less expensive. এখন সবকিছু কপি করা অনেক ইজি না ইন্টারনেট থেকে, তারপর ডিস্ট্রিবিউট করা ইজি, অনেক ইজিলি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য ইনফরমেশন শেয়ার করে ফেলি। একটা আমরা দেখি, তারপর হচ্ছে ফ্রেন্ডকে শেয়ার করে দিই, তারপর এখন কপি করা অনেক ফাস্টার এবং অনেক ইজিয়ার এবং লেস এক্সপেন্সিভ। বাট এটার সাথে সাথে কিছু ল চেঞ্জেস হয়েছে বলছি, দেখো বাট নোট ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল হ্যাজ অলওয়েজ ইভলভড। এর জন্য হচ্ছে টেকনোলজি চেঞ্জেসে কিছু কিছু ল বানানো হয়েছে যাতে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলা হচ্ছে ঠিকঠাক থাকে, যার প্রপার্টি সে যেন ওন করতে পারে, কিন্তু তারপরও তো আসলে পাইরেটেড হয়ে যায় জিনিসগুলো। আচ্ছা এখানে কপিরাইট ল এর অনেক বিশাল হিস্ট্রি আছে, এটা দরকার নাই।
দেখো কপিরাইট ল এক্সেপশনসে কি বলছে, ফেয়ার ডিলিং ডক্ট্রাইন ইউএস ফেয়ার ইউজ ফর সাম ইউজেস অফ কপিরাইট ওয়ার্ক পারমিশন ইজ নট রিকোয়ার্ড allow uses of copyright material contributing to creation of new work and which do not significantly affect sales of মনে করো অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ফেয়ার ডিলিং যেটা বলছে মানে হচ্ছে ইউ ক্যান ইউজ স্মল পোর্শন অফ কপিরাইটেড ওয়ার্ক উইদাউট পারমিশন অ্যাজ লং অ্যাজ ইজ ইউজ ইজ ফেয়ার অ্যান্ড ডাজেন্ট হার্ট দ্য ক্রিয়েটার্স মাইন্ড। মনে করো তুমি একজনের কোনো একটা জিনিসের কপিরাইট আছে, মনে করো বিশাল একটা বইয়ের মনে করো একটা দুইটা লাইন তুমি নিলা, এখন সেইটাতে বইয়ের খুব একটা যা যে ওনার তার খুব একটা এফেক্ট করতেছে না, তাকে হয়তো তার সেলিংসে বা কোনো কিছুতে কোনো প্রবলেম করছে না, তখন তুমি ওই জিনিসটা ইউজ করতে পারবা যদি এটাকে বলা হচ্ছে ফেয়ার ইউজ, যে সে কপিরাইটটা ওন করতেছে তার যদি কোনো সমস্যা না হয় তখন তুমি একটা জিনিসের ছোট্ট একটা পোর্শন ইউজ করতে পারো যদি ওনারের সমস্যা না হয়, আর না হলে পারবা না। যেমন রিসার্চের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে মানুষ ইউজ করতে পারে ওনার জিনিস, এখানে যদি ওনার কোনো সমস্যা না হয় এইসব ক্ষেত্রে, কিন্তু এগুলোর জন্য হচ্ছে গাইডলাইন্স আছে। দেখো ফেয়ার ডিলিংস এর 6টা ফ্যাক্টর আছে, কি বলছে দেখো, পারপাস অফ দ্য ডিলিং, ক্যারেক্টার অফ দ্য ডিলিং, অ্যামাউন্ট অফ দ্য ডিলিং, অল্টারনেটিভস টু দ্য ডিলিং, নেচার অফ দ্য ওয়ার্ক, ইফেক্টস অফ ডিলিং অন দ্য ওয়ার্ক। এই যে 6টা পারপাস, দেখো পারপাস তুমি কি কারণে হচ্ছে এই ইউজটা করতেছো, এই ডিলটা কেন করতেছো, ফেয়ার ডিল প্রাইভেট স্টাডি বা কোন কাজে ইউজ করতেছো, এটা হচ্ছে আগে দেখতে হবে। ক্যারেক্টার অফ দ্য ডিলিং মানে কতটুকু নিবা, মানে ওইখান থেকে কতটুকু কপি করবা বা কতখানি কত মানুষে তোমার এই ইনফরমেশনটা জানবে সেগুলা দেখতে হবে। অ্যামাউন্ট অফ দ্য ডিলিং কতখানি ওয়ার্ক আসলে তুমি ওখানে কত, ওটা দিয়ে কত বড় লার্জার ওয়ার্ক হবে বা কি কতখানি অংশ। তারপরে বলছে অল্টারনেটিভ টু দ্য ডিলিং, কপিরাইটেড কোনো অন্য কোনো ভার্সন যদি থাকে, মনে করো একজনের কাজ নেই বা কিন্তু এরকম সেম টাইপের অন্য কোনো কাজ আছে যেটাতে কোনো কপিরাইট দেয়া নেই, তাহলে তুমি ওটা ইউজ করবা। মানে ওটা যদি কোনো জিনিসের নন কপিরাইটেড ভার্সন থাকে তাহলে সেটা ইউজ করা আসলে বেশি ফেয়ার। তারপরে বলছে নেচার অফ দ্য ওয়ার্ক, ওয়াজ দ্য ওয়ার্ক পাবলিশড অর আনপাবলিশড অর সিক্রেট, এগুলোর উপরেও ডিপেন্ড করে। ইফেক্ট অফ ডিলিং অন দ্য নেও, ফেয়ার ডিলিং এর হিসেবে তুমি নিচ্ছ, এটা নেওয়ার পর আসল যে কাজটা সেটার উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা, ওটার কোনো ক্ষতি হবে কিনা যে ওনার, সেটা এত কিছু এই 6টা ফ্যাক্টর দেখার পরে হচ্ছে ফেয়ার ডিলিংটা ঠিক করা হয়। বোঝা গেছে? এরকম মনে করো তোমাদেরকে একটা সিনারিও দিয়ে দিতে পারে যে একজনের কপিরাইট করা আছে কিন্তু অন্য একজন কিছু ইউজ করতে যাচ্ছে, তখন যদি বলে যে ফর দ্যাট হোয়াট শুড বি দ্য ফেয়ার ডিলিং টু ইউজ দ্যাট পারসনস কপিরাইট প্রোডাক্ট, তখন হচ্ছে এই 6টা জিনিস লিখতে হবে। তখন আবার বুগি চুগি লিখে নিয়ে এসে বলবা না যে ম্যাডাম মার্কস দেন নাই। তারপরে দেখো এক্সাম্পল, political group organizes a website where people post copies of news articles and then comment on them. Other readers also add comments. Newspapers who originally published the articles sue for copyright infringement. এখানে বলছে এখানে কার আসলে উইন করা উচিত, যে পলিটিক্যাল গ্রুপ যারা হচ্ছে একটা ওয়েবসাইট বানাইছে এবং নিউজ আর্টিকেল থেকে হচ্ছে জিনিস নিয়ে হচ্ছে শেয়ার করতেছে একটা নিউজ পেপার থেকে, তো আসলে এখানে তো নিউজ পেপারের কপিরাইট কি যাচ্ছে কি যাচ্ছে না, এটা আসলে কার আসলে উইন করা উচিত এই ক্ষেত্রে, তোমাদের কি মনে হয়? এখানে দেখো কি বলছে, একটা কোয়েশ্চেন করছে, পলিটিক্যাল গ্রুপ একটা, হ্যাঁ তারা একটা ওয়েবসাইট বানাইছে, তারা হচ্ছে ইনফরমেশন নিচ্ছে অন্য একটা নিউজ পোর্টাল থেকে, অন্য একটা নিউজ পোর্টাল থেকে নিয়ে তাদেরকে নিতেছে, এবং এখন নিউজ পেপার যা কোম্পানি, নিউজটা তো ওদের, এখন ওদেরই জিনিস আর একটা ওরা একটা ওয়েবসাইট ইউজ করতেছে, এখন নিউজ পেপার হচ্ছে কপিরাইট ক্লেম করতেছে, তাইলে কি হবে? নিউজ পেপার ওয়ালারা জিতবে। না মানে এটা হচ্ছে তোমার কথা, হচ্ছে তোমার মনে কি যে কাদের জেতা উচিত সেটা বল। এখানে যে ওরা হচ্ছে আলাদা ওয়েবসাইট করে নিউজের কপি করে পোস্ট করতেছে, মানুষ কমেন্ট করতেছে, এটা তো তাহলে কপিরাইট আইনের লঙ্ঘনই হলো। হুম এখানে
ফেয়ার ইউজ তো হইলো না, যে ওর এগেইনস্টে কিছু হইছে বা সিঙ্গেল কোনো কিছু হইছে ওটা প্রচার করছে। ওই তো হচ্ছে একটা ওয়েবসাইট বানায় ওইখানে হচ্ছে পাবলিশ করতেছে সব। হ্যাঁ, এখন যদি তুমি ওটা পুরোটা নিয়ে যাও, নিউজপেপার যতখানি নিউজ দিছে ওটা যদি পুরোপুরি কপি করে তুমি নিয়ে যাও, ওখান থেকে কিছু সামান্য পোর্শন তুমি নিয়ে তোমার ওয়েবসাইটে হচ্ছে দিতে পারো। কিন্তু যদি তুমি পুরোটা নিয়ে যাচ্ছ তাহলে এটা তো ফেয়ার ইউজ হচ্ছে না। একদম পুরো জিনিসটা যদি কপি করে ফেলো, ওদের নিউজ আর্টিকেলটা কেন হ্যাঁ বলছে কপি করে ফেলছে, তাহলে এটা তো ফেয়ার ডিল না। অবশ্যই নিউজপেপারের উইন করা উচিত, কারণ দ্যাট ইজ দেয়ার নিউজ। অন্য এরপরে দেশ দেখো হইলে আরেকটা নিউজ কথা পেপার বলছে। ওরা জিতবে, বাংলাদেশ হইলে ওরাই পলিটিক্যাল জিতবে। আচ্ছা দেখো এক্সাম্পল 2 বলছে কি, আরেকটা দেখো, online services for checking cases for plagiarism। এখানে বলছে কি দেখো, uploaded is stored in database and used for future checking. Some students sue the company for copyrighted infringement on their essay। এখানে যেটা বলতেছে যে আমরা টার্নিটিনে দেই না আমাদের পেপার প্লেজারিজমের জন্য। জি ম্যাম। একটা হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা শোনো, এই যে আমরা টার্নিটিনে পেপার দেই না, হ্যাঁ এখন ধরো ওই যে টার্নিং টেনে কিন্তু যদি একটা জিনিস তুমি একবার দাও তাহলে কিন্তু ও কিন্তু এটা ওই পেপারটা ওরা সবসময় ওর মেমোরিতে রেখে দেয়। এর পরের বার যদি আরেকটা পেপার দাও তাহলে কিন্তু ও ওই পেপারটার সাথেও চেক করবে। তখন মানে কি ও বারবার স্টোর করতেছে না তোমার জিনিসটা। তো জি স্টুডেন্টরা বলছে টার্নিটিন কেন আমার জিনিস স্টোর করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ওরা কোম্পানিকে সু করতে চাচ্ছে, কিন্তু আসলে এই ক্ষেত্রে কাদের উইন করা উচিত? প্লেজারিজমের ক্ষেত্রে কি এই ক্ষেত্রে স্টুডেন্টদের উইন করা উচিত না কোম্পানি কোম্পানি উইন উইন হওয়া করা উচিত, উচিত? কারণ ওরা তো হচ্ছে কপিরাইটটা চেকিংই করতেছে। কপিরাইট চেক করতে হইলে তো হ্যাঁ, ওদের ডাটা ওদের লাগবে। এই ডাটাটা লাগবেই। হ্যাঁ, এটা তো তো এই ক্ষেত্রে নেসেসারি। আসলে স্টুডেন্ট সু করতে পারবে না, কজ এটা একটা ডিফারেন্ট ইস্যুস। তারপরে কি বলছে, should it protect the author in something that is rightly theirs? বলছে কপিরাইটের পারপাস কি কি হওয়া উচিত? should it benefit the public by stimulating creation of artistic work? should it do both? বলছে কি ফার্স্টে দেখো অথরের যে অথরের তো রাইটটা প্রোটেক্ট করাই কপিরাইটের মেইন উদ্দেশ্য হওয়া উচিত, যে যেটা হচ্ছে তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা যেন তাদেরই থাকে। এবং বলছে কি দেখো, would it benefit the public by stimulating creation of artistic work? the law, একটা ল আছে এটার জন্য, ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন। এখানে কি বলছে দেখো, the law should only give as much as protection as is necessary to induce authors to create and disseminate their works। লটা হচ্ছে এমন ভাবেই বানানো হয়েছে যাতে হচ্ছে যারা কপিরাইট যাদের তাদের যেন অনেক বেশি প্রোটেকশন দেওয়া হয়। এবং কিছু ক্ষেত্রে যে ফেয়ার ডিল দেওয়া হয়েছে যাতে হচ্ছে এই কপিরাইটেড জিনিস কিছু অন্য মানুষও ইউজ করতে পারে। এখানেও হচ্ছে আবার হচ্ছে কিছু দেয়া আছে, লজ দেয়া আছে। এখানে এই চ্যাপ্টারটা এত বেশি ল। মুভি, টিভি প্রোগ্রাম এগুলোর জন্য হচ্ছে আলাদা আলাদা করে ল আছে, বুকস এর জন্য। মেম এই ল গুলা কি মানে মানে গভর্নমেন্ট অফিসিয়াল দ্বারা তৈরি করা হয়? যেমন বাংলাদেশে যেমন ল তৈরি করতে হলে পার্লামেন্টের অনুমতি লাগে, হ্যাঁ এই ওইরকমই, সবগুলা যেমন সব বিভিন্ন দেশেরই কোম্পানির ল ল আছে। জন্য অফিসিয়ালস আছে, তারা হচ্ছে ল ক্রিয়েট করে। না, বাংলাদেশে তো কোনোদিন পার্লামেন্টে শুনি নাই তো মানে কপিরাইটিং আইনের জন্য এরা আইন পাস করছে এরকম আর কি, আগেই নাকি কোনো দেশের এই একটা ল ল হয়তো আগে ইমপ্লিমেন্টেড থেকেই হচ্ছে আছে ওটা? বাংলাদেশে। অন্য কোনো অনেক সময় তো হয় যে অন্য দেশের ল ওরা অ্যাডাপ্ট করে নেয়, বুঝো নাই? এই কারণে এগুলো হচ্ছে, এত নিউজ তো তুমি জানবা না। সব নিউজ তো আর জানা পসিবল না। আচ্ছা দেখো সফটওয়্যার ক্ষেত্রে, কপিং সফটওয়্যার ক্ষেত্রে কি বলছে, সাম টেকনোলজিস কন্ট্রিবিউটেড টু আনঅথরাইজড কপিং অফ সফটওয়্যারস, কমার্শিয়াল আর নন কমার্শিয়াল। অনেক টেকনোলজি, যেমন আমরা টরেন্ট ইউজ করে অনেক কপি করে ফেলি সফটওয়্যারের, এবং হচ্ছে অনেক অনেক কোম্পানির লস হয়ে যায় এই কারণে। যেমন মাইক্রোসফটের, আমরা মাইক্রোসফট যাই ইউজ করি সবই হচ্ছে পাইরেটেড জিনিস।
Many individuals and whole business continue to do this, reproducing, transporting and selling copies of software manuals. অনেক ইন্ডিভিজুয়ালস আর অনেক বিজনেস কোম্পানি আছে যারা হচ্ছে এরকম কাজ করতেছে এবং ফ্রি দিচ্ছে এগুলা। এগুলোর জন্য হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার, কিন্তু যে দাম নেয় সেই দামে তো পোলাপান কিনতে পারে না, এই কারণেই তো কপি কপি জিনিসপাতি ইউজ করা লাগে। আচ্ছা এখানে দেখো, এখানে মিউজিক তারপরে হচ্ছে বুকস, এগুলোর জন্য কিছু কপিরাইট কিভাবে সিস্টেম ওইটা লেখা আছে। আমরা আজকে এই পর্যন্তই রাখি, কারণ অনেকখানি তো। তারপরে হচ্ছে আমরা ন্যাপস্টার এখান থেকে পড়া শুরু করব নেক্সট ক্লাসে। আচ্ছা অ্যাটেন্ডেন্স নিব। 5937